রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চালু করা হয়েছিল মিশন 100 বিদ্যাজ্যোতি প্রকল্প। গত 3 বছরের অর্থাৎ 2023-24, 24-25 এবং 25-26 সিবিএসই দশম শ্রেণীর ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে এই প্রকল্প প্রাথমিক জড়তা কাটিয়ে এখন সাফল্যের শিখরে। 2023-24 সালে যেখানে গড় পাশের হার ছিল মাত্র 60%, 2024-25 সালে তা এক লাফে বেড়ে দাঁড়ায় 86%। আর 2025-26 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী সেই সাফল্যের হার এখন 92% ছাড়িয়েছে। এই সাফল্য উজ্জ্বল হলেও দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য কিছু মৌলিক প্রশ্ন এখনো রয়েই যায়। ভাষার প্রতিবন্ধকতা কি পুরোপুরি দূর হয়েছে? শিক্ষক ছাত্র অনুপাত কি সঠিক হয়েছে? মূল্যায়ন পদ্ধতি কি যথাযথ? ড্রপ আউট কি বা এই যে স্কুল ছুট কি কমেছে? শহরাঞ্চলের বিদ্যাজ্যোতি স্কুলগুলো যে সুযোগ সুবিধা পাচ্ছে, পাহাড় বা প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলো কি একই মানের সুবিধা পাচ্ছে? এই প্রশ্নগুলোর জবাব খোঁজা খুব প্রয়োজন। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলোর দীর্ঘমেয়াদী সাফল্য এবং চ্যালেঞ্জ নিয়ে একটি বিশেষ টক শোতে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন রাজ্যের দুজন বিশিষ্ট শিক্ষাবিদ। রয়েছেন শিক্ষাবিদ গৌতম মজুমদার এবং শিক্ষাবিদ শৈবাল রায়। নমস্কার। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। শৈবালবাবু, এই বছরের যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মানে দশম শ্রেণীর ফলাফল, সিবিএসইর যেহেতু রেজাল্ট বেরিয়ে গেছে, দশম শ্রেণীর মাধ্যমিকের রেজাল্ট আমরা যাকে বলি, তা কতটা সন্তোষজনক আপনি আপনার কাছে মনে হয় এবং আপনি দেখছেন? নমস্কার এবং সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আসলে আমরা ক্লাস 10-এর বিএসসিতে বিদ্যাজ্যোতি স্কুলগুলি আলোচনার মূলত বিষয়। রেজাল্ট বেরিয়েছে কিন্তু 15 তারিখ, এবং আমরা জানি যে আমাদের রাজ্যের একটা বড় অংশের মধ্যে একটা ভোট ছিল 12 তারিখ, কাউন্টিং হয়েছে 17 তারিখ। হয়তোবা এই পরিস্থিতির কারণেই আপনাদের মতো একটা সেন্সিটিভ চ্যানেলও এই আলোচনাটা করতে প্রায় 12 দিন পরে আমরা শুরু করেছি। এবং তার পিছনে আরো একটি কারণ আছে শৈবালবাবু, আমি আপনাকে বলি, যে আমরা যখন যে কোনো রেজাল্ট বেরোয় মধ্যশিক্ষা পর্ষদ থেকে আমরা হয়তো অনেক কিছু পেয়ে যাই, যখন টিবিএসসি রেজাল্ট বেরোয়, সিবিএসসি রেজাল্ট যখন বের হয়, বিশেষ করে বিদ্যাজ্যোতি, এখন সিবিএসসি, বিভিন্ন প্রাইভেট স্কুল আছে, সবগুলো তথ্য একসঙ্গে জোগাড় করে নিতেও কিন্তু কিছুটা সময়ের প্রয়োজন হয়। আগে যে জিনিসটা খুব দ্রুত বেরিয়ে যেত, আজ কিন্তু সেটা কোথায় কেমন রেজাল্ট হয়েছে, কতটুকু হয়েছে, স্কুল ভিত্তিক বা এরিয়া ভিত্তিক, জেলা ভিত্তিক, এইসব ক্যালকুলেশন ওটার সময় ব্যতীত হয় বলে আমরা নির্বাচনের পর এবার আপনাদের সঙ্গে এই মতামতে আলোচনায় আপনাদের মতামত জানতে বসে। আমি সেই বিষয়ে আসছিলাম যে একটা বিষয় হয়তো নির্বাচন থাকতে পারে, এবং এই নির্বাচনের কারণেই হয়তোবা ইলেকট্রনিক মিডিয়া হয়নি, কিংবা প্রিন্ট মিডিয়াও আসলে অন্যান্য বার যেভাবে স্কুল ওয়াইজ বিভিন্ন স্কুলের রেজাল্ট, কতজন ছাত্র পরীক্ষা দিয়েছে, কতজন পাশ করেছে, কিংবা শিক্ষা দপ্তরের তরফ থেকে যে নোটিফিকেশন করে জানিয়ে দেওয়া যে এতজন পাশ করেছে, এতজন করেছে, এই ধরনের কোনো তথ্য কিন্তু প্রকাশিত হয়নি। এটা একটা বড় ডিমেরিটস। শুধুমাত্র শিক্ষা দপ্তরের ওয়েবসাইটে দুটো ছবি বেরিয়েছে। একটাতে হচ্ছে 13টা স্কুলের নাম, এই 13টা স্কুল 100% ছাত্রছাত্রী সাকসেস হয়েছে, আর আরেকটা 23 জনের মতো স্টুডেন্টের নাম দেওয়া হয়েছে যারা ওই 480, 500-র মধ্যে 480 থেকে 490 পর্যন্ত পেয়েছে। অর্থাৎ প্রথম যদি বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে 10টা র্যাঙ্ক করা হয়, তাহলে এই 10টা র্যাঙ্কের মধ্যে 23 জন ছাত্রছাত্রী আছে, তাদের নামগুলি দিয়ে হয়েছে। এছাড়া আর বিস্তৃত কোনো তথ্য কিন্তু দেওয়া হয়নি। এবং এর ফলে যেটা আপনি বলছেন যে 92% পাস করেছে, নিশ্চয়ই 60-এর পরে 86, 86-র পরে 92 অ্যাচিভমেন্ট তো হয়েছে, কিন্তু এই অ্যাচিভমেন্টটা আসলে কতটুকু তার মধ্যে কোয়ালিটি এসছে বা কি এসছে, এটা নিয়ে কিন্তু যদি তথ্য সম্পূর্ণভাবে না জানা যায় তাহলে কিন্তু বলা যায় না। যেমন ধরুন, একটা স্কুলে 30 জন ছাত্র, 30 জনই পাশ করেছে, আমরা বলবো 100% পাশ করেছে।
এবং সেই পাসটা 40 নম্বর পেয়ে পাস করেছে না 80+ পেয়ে পাস করেছে, তার উপরে কিন্তু আমাদের হিসাব করতে হবে, যে মূল্যায়নটা করতে হবে বা আলোচনা করতে হবে যে আমাদের কোয়ালিটি বা কোয়ান্টিটি যেটাই বলি না কেন কি হয়েছে। কিন্তু এই তথ্যগুলি যতক্ষণ না আমরা পাচ্ছি, আলোচনা করার ক্ষেত্রে আমাদের সমস্যা হচ্ছে। এবং আরেকটা মজার বিষয় আমি দেখছি, একটা পার্টিকুলার স্কুল সাউথ ডিস্ট্রিক্টের বরপাথরি হায়ার সেকেন্ডারি স্কুল, যেটাতে 25 সালে প্রায় 90% বেশি ছাত্র পাশ করেছিল। আচ্ছা, 24-এ যেখানে আপনি বলছেন যে সারা রাজ্যে 60% পাশ করেছিল, সেখানে প্রাথমিক অবস্থাতে 73 এবং পরবর্তী ওই কম্পার্টমেন্টাল পরীক্ষা দেওয়ার পরে সেখানে 95% পাশ করে গেছে। কিন্তু এবছর সেই স্কুল থেকে একটাও স্টুডেন্ট পরীক্ষা দেয়নি। এটা রিমার্কেবল। এবং বরপাথরি গৌতম বাবু ভালো বলতে পারবে, ওনার এলাকার পরিচিত। বরপাথরি এমন একটা স্কুল নয় যেখানে হঠাৎ করে স্টুডেন্ট শূন্য হয়ে যাবে। ক্লাস 10-এর মতো একটা পরীক্ষায় এরকম একটা স্কুল থেকে একজনও স্টুডেন্ট পরীক্ষা দেয়নি। আসলে সারা রাজ্যে স্কুলে যে পরীক্ষা দিয়েছে সেই স্টুডেন্টটা কমেছে না বেড়েছে, সংখ্যাটা কি, এই সমস্ত তথ্য পেলে আসলে আমাদের আপনাদের প্রত্যেকেরই আলোচনা করতে সুবিধা হতো। যেটা বলছেন যে জ্ঞানটা কতটুকু বেড়েছে, কতজন স্টুডেন্ট হয়েছে, কি হয়েছে, সেই আলোচনা করাটা সুবিধা হতো আরো অনেক বেশি। তথ্যগুলি না থাকাতে, আজকের দিনে তথ্য না থাকলে যে সমস্যা। আমরা যেটা তথ্য ইনিশিয়াল যে তথ্যগুলো আমরা পেয়েছি বা আমাদের সূত্র অনুযায়ী, যেটা হচ্ছে যে এবার রাজ্যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোর 10ম শ্রেণীর পরীক্ষায় এবারের পাশের হার 92%, অলমোস্ট 92%। এবং উত্তর জেলা এবার ভালো ফলাফল করেছে, সেখানে বলা হচ্ছে যে 94% পাশের হার উত্তর জেলায়। এবং সেখানে 5টি স্কুল এমন স্কুল রয়েছে উত্তর জেলায় যাদের মধ্যে 100% পাশ করে গেছে। না 5টা না 6টা, উত্তর জেলায় 6টা স্কুল। ওকে, আমাদের কাছে 5টা ছিল, আপনার কাছে আরো একটা বেশি আছে। 13টার মধ্যে 6টা স্কুল উত্তর জেলায়। ওকে, তাহলে সেখানে 100% পাস করেছে। তো এখন আমরা মুদ্রা কথায় হচ্ছে যে জায়গাগুলো আমরা বোঝার চেষ্টা করছি, সেই জায়গাগুলো আমরা একে একে আসবো। কিন্তু তার আগে গৌতমবাবুর কাছে যাবো। গৌতমবাবু, আপনার কি মনে হয় এই যে সামগ্রিকভাবে যেটা দেখলাম আমরা 60%, ভীষণভাবে প্রশ্ন উঠেছিল বিদ্যাজ্যোতি স্কুলগুলোকে নিয়ে, বলা হচ্ছিল যে একটা নতুন প্রকল্প, তার কিছুটা সময় লাগবে। পরের বছরে আমরা দেখলাম এক লাফে পাশের হার 86%, মানে 26% বেড়ে গেছে। অনেকেও সন্দেহ প্রকাশ করেছিল যে এটা গতবারের ব্যর্থতা ঢাকার জন্য কিনা, অন্য কোনোভাবে এতটা বাড়লো কিনা। এবার আমরা দেখলাম প্রায় 92% বলা হচ্ছে এখন অব্দি, যদিও শেষ এখন অব্দি খবর আসেনি আমাদের কাছে। 92% পাশের হার বলা হচ্ছে। এটা কতটা রিমার্কেবল এবং আপনার কি মনে হয় এটা কতটা সন্তোষজনক? দেখেন, শিক্ষা ব্যবস্থার মধ্যে তো দুটো জিনিস আছে, একটা সিবিএসই আর আমাদের ত্রিপুরা বোর্ডের যেটা। এই ব্যবস্থাটা, সিবিএসইর ব্যবস্থাটা, আজকে আমরা যেটা নিয়ে আসলে আলোচনা করছি, সিবিএসইতে যাওয়ার জন্য সবাই উদ্গ্রীব। আজকে থেকে প্রায় 10-15-20 বছর আগে থেকে এই মানে ট্রেন্ডটা দেখা গেছে। আমরা বেশিরভাগটি বিএসসির আন্ডারে সবাই চলছি। সিবিএসইতে আমরা বরাবরে যাদের, আমরা এখানে যে 3জন বসেছি বা আমাদেরও সরাসরি আমাদেরও একটা যোগাযোগ রয়েছে সিবিএসই সম্বন্ধে, আজকে থেকে আরো 30-40 বছর আগে থেকেও কিন্তু আমরা যারা একটু এগুলো নিয়ে ভাবতাম, দেখতাম যে সিবিএসই রেজাল্ট খুব ভালো হতো, মানে সব সময়। এবং আমরা দেখতাম অনেক সময় এন্ট্রান্স হওয়ার পরে আমাদের রাজ্যের ছেলেরা যে বাইরে যখন পড়তে যেত, সেগুলো নিয়ে অনেক প্রবলেম হতো। রেজাল্ট রেডিওতে দেরি হতো, পার্সেন্টেজের ক্ষেত্রে অনেক বেশি দেরি হতো। আবার এগুলো আমরা জানি যে আমাদের এখান থেকে সিবিএসইর কোনো কেটে ওইটাকে ধরা হতো, কারণ আমাদের রাজ্যে যেটা 60-70% পেত, হয়তো দেখা গেল ওই ছেলেটা বা ওই মেয়েটা, ওই ছাত্রছাত্রীগুলো 80-90% পেয়ে গেছে সিবিএসইর আন্ডারে। এটা একটা কিন্তু বিষয়, অনেক আগে থেকে এগুলো আলোচনার বিষয় ছিল। এবার সিবিএসই যে দেখার, পরীক্ষাপত্র দেখার যে একটা স্টাইল, ইভ্যালুয়েশন সিস্টেমটার ভিতরে কিছু মানে ফ্লেক্সিব আছে ছাত্রছাত্রীদের জন্য। যেমন এগুলো আমিও যখন একটা সময় আমাদের ত্রিপুরা বোর্ডের খাতা দেখতাম, সে আমি জিওগ্রাফিটাই বেশি দেখতাম বা বিজনেস অর্গানাইজেশন বা অ্যাকাউন্টস, যেগুলো আমার সাবজেক্ট ছিল। আমি অনেক সময় দেখতাম যে, যেমন এটা নিয়ে আমিও বলতাম, একটা স্টুডেন্ট হয়তো একটা জায়গা, কেরালার কোনো একটা স্পট ম্যাপ পয়েন্টের মধ্যে এলো, জাস্ট একটা এক্সাম্পল, ওই স্পটটা হয়তো একটু কাছাকাছি,
আমার প্রশ্ন হলো সে মোটামুটি একটা ধারণা আছে কেরালাটা কোন সাইডে আছে, আবার একটা কেরালাটাকে দেখালো হয়তো আমাদের ওই নর্থ ইস্টার্ন রিজনে, তো ও তো মানে মোটামুটি ম্যাপ সম্বন্ধে কোনো ধারণাই নেই। তো ওই ক্ষেত্রে এই জায়গাগুলোকে কিন্তু আমারও ব্যক্তিগতভাবে তখনও অভিমত ছিল একে অন্তত নাম্বার দেওয়া উচিত, হয়তো একুরেট হয়নি, আচ্ছা কাছাকাছি গেছে, ওর একটা ধারণা আছে মানে ভারতবর্ষটা সম্বন্ধে। তখন এটা নিয়ে কিন্তু আমাদের হায়ার যারা ছিলেন স্ক্রুটিনাইজার বা ইয়ে, ওদের সঙ্গে আমার কথা হতো, যদিও ওনারা বলতো না আমাদের ত্রিপুরা স্টাইলই আমাদের করতে হবে। এই জায়গাগুলো কিন্তু আমি যখন সিবিএসসির কখনো কখনো কারোর সঙ্গে বন্ধু বান্ধব ছিল, পরিচিত ছিল, তখন ওরা কিন্তু বলতো এমন ছোটখাটো যে সব ভুলগুলো আছে হয়তো একটু মার্ক কম দিয়ে কিছু হলো দিয়ে দিত, আমাদের যেটা আমরা ডাইরেক্ট জিরো করে দিতাম। তো এই জায়গাগুলো সিবিএসসি তে আজকে না, আজকে থেকে আরো যদি আমরা যদি 30-40 বছর আগে থেকেও দেখি, বা আমাদেরও যারা এইসব সিবিএসসি স্টাইলে ছিল স্টুডেন্টরা, ওদের সঙ্গে দেখতাম ওদের কিন্তু মার্কটা ওকে আপনি সিবিএসসি ঠিক আছে, সিবিএসসি ভালো ছিল তার জন্য সিবিএসসি তে এই যে 100টা আমরা এখন মার্ক আমরা সিবিএসসি ঢুকে গেছি 100টা, আমরা বুঝতে পেরেছি সিবিএসসি আপনি বলছেন সিবিএসসি কে কেন আমরা প্রেফার করছি, সিবিএসসি যাওয়াতে হয়তো তাদের যে ইভ্যালুয়েশন সিস্টেমটা আজকে আমাদের ছেলেমেয়েরা স্কোপ গুলো পাচ্ছে। আচ্ছা এখন ছেলেমেয়েরা কি করছে না করছে তাদের ইভ্যালুয়েশন সিস্টেম টোটালটা তো আমরা জানি না, আমার যতটুকু ধারণা বা আমরা যতটুকু দেখেছি বিভিন্ন বিষয়ে আলোচনা সাপেক্ষে আমরা যতটুকু জানি, মনে হয় ওরা একটু স্টুডেন্টের দিকে দেখে কিছু মানে ওদের মানে আমার মনে হয় ইভ্যালুয়েশনটা এমন করে ওর কতটুকু সেন্স রয়েছে সেই সেন্সের উপরে। আপনি তাহলে বলছেন যে ইভ্যালুয়েশনের একটু মানে সহজভাবে করেছে বলে পাশে, নাইলে হঠাৎ করে আমাদের ত্রিপুরা বোর্ডের থেকে যারা তাহলে শিক্ষক প্রশিক্ষণ এই যে যেগুলো বলা হচ্ছিল আগে এতদিন বিদ্যাজ্যোতি স্কুল নিয়ে, শিক্ষকদের প্রশিক্ষণ ঠিকভাবে হয়েছে কিনা, পরিকাঠামোগত উন্নয়ন বা পিছিয়ে পড়া পড়ুয়া যারা রয়েছে বিশেষ করে প্রান্তিক শহর এলাকাগুলোতে, গ্রাম বা পাহাড়ে, তাদের মানে পড়ার যে সহায়তা করার জন্য এই পাশের হার বৃদ্ধির সাফল্যের মূল কারণ কি? তাহলে আপনি এটা কি বলছেন যে সিবিএসসি না শুধু একটাই কারণ না, ঠিক আছে শুধু একটাই কারণ না, এর মধ্যে যারা যেটা ওই কিছু কিছু স্কুল থেকে বিদ্যাজ্যোতি হওয়ার পরে অনেকগুলো স্টুডেন্ট আছে যারা অন্য স্কুলে যারা বাংলা মিডিয়ামে ছিল বিশেষ করে গ্রাম বাংলাতে, ওরা কিন্তু শিফট হয়ে গেছে, কারণ ওরা জানে ওদের যে বেসিক ওরা 1 থেকে করে একটা ত্রিপুরা বোর্ডের আন্ডারে স্কুলগুলোতে লেখাপড়া করে ওরা জানে সিবিএসসির যে সিস্টেম বা নর্মস, ওদের প্রশ্নপত্রের যে সিস্টেম, এগুলো হয়তো ওরা কভার করতে পারবে না, যার জন্য কোনো কোনো স্কুলে কিন্তু স্টুডেন্টটা অনেকটা কমে গেছে। যারা বুঝতে পেরেছে বা যাদের ফ্যামিলিগুলো আছে যে না আমি সিবিএসসিতেই করাবো, ওই ট্রেন্ডে যারা আছে ওদের মা বাবারা বা গার্ডিয়ানরা স্টুডেন্টরা একটু অ্যাক্টিভ হয়ে এই এক্সামগুলোকে দিচ্ছে। আরেকটা জিনিস হলো কি, আরেকটা হয়তো ধারণা আছে যে স্টুডেন্টরা জানে আমি সিবিএসসির আন্ডারে দেব, আমাকে টোটালি লেখাপড়াটা ওইভাবে করতে হবে যাতে আমি এখানে স্কোর করতে পারি ঠিকমতো, এবং আমার কোশ্চেন প্যাটার্ন গুলো নিয়ে যারা যেভাবেই তালিম নিচ্ছে শিক্ষার, ওরা ওইভাবে তৈরি হয়ে কিন্তু যাচ্ছে, যার জন্য হয়তো রেজাল্টটা একটু আমরা আমাদের তুলনায় স্টেট গভর্নমেন্ট স্টেট বোর্ডের তুলনায় ভালো হচ্ছে। আপনি আমার মনে হচ্ছে ঠিক 60 থেকে 86, 86 থেকে 92 এখন পর্যন্ত যা খবর আছে এই বছরে। সৌরভ, এই যে হঠাৎ করে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে মানে সিবিএসসি স্থানান্তরের ফলে অনেক ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ মানে ভাষাগত মানে আমরা দেখেছি ভাষাগত সমস্যায় পড়েছিল, এখন বর্তমান সাফল্যের হার কি কেবল মুখস্থ বিদ্যার ফল নাকি মানে ছাত্ররা সত্যি ইংরেজি ভাষায় দক্ষ হয়ে উঠলো 1-2 বছরের মধ্যে? এটা একটা অদ্ভুত পরিস্থিতি যে এখান থেকে বসে এটা আমাদের দুজনের, গৌতম বাবু বা আমার দুজনের ক্ষেত্রে একটা বড় অসুবিধা হচ্ছে, আমরা এখন সরাসরি স্কুলের সাথে যুক্ত নই, আমরা দুজনেই অবসরে গেছি। না অভিজ্ঞতা কি বলছে 2 বছরে কি একটা ছাত্র এরকম হয়ে যেতে পারে যে একদম এই কারণে হুট করে বলা যাচ্ছে না যে তারা সবাই হঠাৎ করে ইংরেজি ভাষায় পারঙ্গম হয়ে গেছে তার জন্য রেজাল্ট ভালো করছে, এই বিষয়টা হয়তো নাও হতে পারে। এবং যে বিষয়টা বলছেন যে ইভ্যালুয়েশন সিস্টেম সিবিএসসি বা আইসিএসসি টিবিএসসি থেকে অনেক বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি বলুন, ওকে স্টুডেন্টদের জন্য ফ্রেন্ডলি, স্টুডেন্টরা ওই সমস্ত সিস্টেমে বেশি নম্বর ক্যারি করে, এটা ঘটনা, এটা একটা কারণ হতে পারে। আরো কি কি কারণ আছে সেগুলি খুঁজে দেখার প্রশ্ন, কিন্তু তার মধ্যেও অ্যালার্মিং আপনি যেটা বলছেন যে নর্থ ত্রিপুরায় 6টা স্কুল 100%, কিন্তু ওয়েস্ট ত্রিপুরায় গোমতী ঊনকোটিতে একটা স্কুলও 100% হলো না, যদিও 100% এর গল্প আছে। আমরা
শিক্ষা অনুরাগী হিসেবে আমরা যদি বলি যে 9-এ যদি 100টা স্টুডেন্ট ভর্তি হয়, এই ছেলে মেয়েগুলি যখন 2 বছর পরে মাধ্যমিক দেবে সেই 100টার মধ্যে কটা পাস করলো তারপরে 10% করা উচিত। কিন্তু আমরা হিসেব করি 9-এ যদি 5টা আটকে যায়, 10-এ গিয়ে যদি টেস্টে আরো 5টা 10টাকে আটকে দিই, কটা পরীক্ষা দিল তার উপরে নির্ভর করছে। কজন পরীক্ষা দিল তার মধ্যে কতজন পাস করলো, তখন আমরা 9-এ কজন ভর্তি হলো আর কজন 10-এর মাধ্যমিকের পরীক্ষা দিল, বোর্ডের পরীক্ষা, এই হিসেবের মধ্যে কিন্তু 10% হিসাব হচ্ছে না, অনেকদিন ধরে হচ্ছে না। তার ফলে এর মধ্যে একটা ঘাটতি থেকে যায় যে 10% আমরা বলবো কি বলবো না এই নিয়ে বিতর্ক আছে দীর্ঘ। তাহলে 9 থেকে ধরলে 10% আরো কমে যাবে, তাহলে কমে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এবং অ্যালার্মিং যেটা, যে সবচেয়ে বেশি আপনি যেটা বলছিলেন যে গ্রাম শহরের মধ্যে সবচেয়ে বেশি এনলাইটেড এরিয়া সমস্ত কিছু দিক দিয়ে ওয়েস্ট ত্রিপুরা, গোমতী, সুযোগ সুবিধার দিক থেকে সবচেয়ে বেশি। কিন্তু দেখা গেল যে ওয়েস্ট ত্রিপুরার রেজাল্ট ট্রেডিশনালি বিদ্যাজ্যোতিতে সবচেয়ে খারাপ, সেটা 24-এও, গত বছর 25-এও, সম্ভবত এবছরও। এবং এবছরে যে খারাপ তার কারণ বলছি, গত 24 তারিখ মানে শুক্রবার, শনি রবি বন্ধ ছিল, আজকে সোমবারে ফাইনাল রিপোর্ট বেরিয়েছে কিনা জানি না, 30টা স্কুলের থেকে প্রতিনিধিদের ডেকে ওয়েস্ট ত্রিপুরা স্কুল ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার একটা ইভ্যালুয়েশন মিটিং করেছেন এবং সেখানে এক একটা স্কুলে এক একটা সাবজেক্টের টিচারদের নিয়ে আসতে বলেছেন। আচ্ছা, এবং বলা হচ্ছে যে গণিত পড়ায় যারা, এরকম 30টা স্কুলের মধ্যে 24টা স্কুলের গণিত শিক্ষকদের ডাকা হয়েছে, 21টা স্কুলের বিজ্ঞান শিক্ষকদের ডাকা হয়েছে, সমাজ বিজ্ঞান পড়ায় এরকম 10টা স্কুলের শিক্ষকদের ডাকা হয়েছে, ইংরেজি পড়ায় এরকম 6টা স্কুলের টিচারদের ডাকা হয়েছে। আচ্ছা, এবং আমাদের এখন 5টা সাবজেক্ট, ল্যাঙ্গুয়েজ দুটো, একটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যেহেতু সিবিএসসি তে চলে গেছে ইংরেজি ফার্স্ট, এবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেউ বাংলা করে কেউ হিন্দি করে তার পছন্দ মতো, বা ককবরক কেউ করতে পারে হয়তো। সেকেন্ড ল্যাঙ্গুয়েজের কাউকে ডাকা হয়নি এবং সিবিএসসি তে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ইভ্যালুয়েশন পদ্ধতি অনেক বেশি সোজা। আচ্ছা, আমাদের এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিবিএসসি তে অনেক বেশি ফেল করতো, কিন্তু এবার দেখা যাচ্ছে যে সিবিএসসি তো ইংরেজিতে বেশি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজে বেশি ফেল করছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের তুলনায়। তো এই যে বিষয়গুলো, সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা তো মাতৃভাষা ল্যাঙ্গুয়েজটা হয়, মানে সিবিএসসি তে মাতৃভাষা বা লোকাল ল্যাঙ্গুয়েজ বা তার প্রেফারেবল ল্যাঙ্গুয়েজটা। ওকে, এবার এই যে স্কুলগুলি, এই 30টা স্কুলের মধ্যে 8টা স্কুল আছে, এর মধ্যে আগরতলা শহরের স্কুলও আছে যাদের রেজাল্ট হয়েছে 50% এর কম, মানে পাশের হার 50% এর, পাশের হার 50% এর কম। ওকে, আগরতলা শহরের বিদ্যাজ্যোতি স্কুল, আগরতলা শহরের স্কুল, আমি নাম বলছি না কারণ ঠিক আছে, আমরা সেই জায়গায় এখনো যাচ্ছি না। 8টা স্কুল আছে যাদের রেজাল্ট হচ্ছে 50% এর কম। এবার 50 থেকে 60%, 60 থেকে 70% রেজাল্ট অনেকগুলি আছে স্কুলের আছে। এভারেজ হয়তো গিয়ে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, 100% নেই, 100% তো নেই। 100% পাশের হার ওয়েস্ট ত্রিপুরাতে। খোয়াইতে একটা সময় খুব ভালো রেজাল্ট হতো, 100%, এবার আছে মাত্র একটা স্কুল, তেলিয়ামুড়ার। সিপাহীজলার একটা স্কুল আছে। আমাদের দক্ষিণ ত্রিপুরাতে 92% পাশের হার বলা হচ্ছে, যেটা রাজ্যের গড় পাশের হার, সেটা দক্ষিণ ত্রিপুরাতে বলা হচ্ছে 92%। দক্ষিণ ত্রিপুরার রেজাল্ট, দক্ষিণ ত্রিপুরায় দুটো স্কুল 100%। আচ্ছা, আবার ধলাইতে যেটা সবচেয়ে পিছিয়ে পড়া হিসাব করে আমরা দেখতাম, সেখানে 3টে স্কুল হচ্ছে 100%। সুতরাং এই 100% বা এই যে বিষয়টা, আমার মনে হয় যে সবগুলি ডিস্ট্রিক্টে এখনো বোধহয় আলোচনা করে, যেমন আমি যে বললাম গত 24 তারিখে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার মিটিং করেছেন, তার সামারি রিপোর্ট কিন্তু সমস্ত তথ্য নিয়ে আসা হচ্ছে, সেই রিপোর্টগুলি বেরোয়নি এখন, বা হয়তো আজকে বেরোলে আমার কাছে এসে আমরা অবশ্যই পেলে অবশ্যই সেটা নিয়ে আলোচনা করা যাবে, মূল্যায়ন করা যাবে, বোঝা যাবে কি হচ্ছে। তবে অ্যালার্মিং যে এনলাইটেড ডিস্ট্রিক্ট হিসেবে ওয়েস্ট ত্রিপুরাকে আমরা ধরতে পারি, গোমতীকে ধরতে পারি, তাতে রেজাল্ট কম্পারেটিভ যাদের অন্যান্যদের তুলনায় সুযোগ সুবিধা যাদের কাছে বেশি, তাইলে কি ঘটনা ঘটছে সেটা আমার মনে হয় খুঁজে দেখা দরকার। যে হঠাৎ করে সেই কাঞ্চনপুর, দামছড়ার মতো স্কুলগুলি থেকে 100% পাস হয়ে যাচ্ছে, যেখানে কোনো ফ্যাসিলিটি প্রায় নেই, টিচার নেই, সবকিছুই নেই, এই সংকটগুলি আছে। ওকে, তবে একটা জিনিস আমাদের এখানে, আমাদের প্রশ্নটা আজকে যে এই বিদ্যাজ্যোতি স্কুলগুলোর আমরা যখনই আলোচনা করছি বা আজকে যখন আমরা কথা বলছি, আমরা কি পাশের হার নিয়ে কথা বলছি, কত শতাংশ পাস করলো? পশ্চিম ত্রিপুরা জেলায়, আমাদের ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে 100% পাশের স্কুল নেই শোভাল স্যারের তথ্য অনুযায়ী। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মূল্যায়ন করছি পাশের হার দিয়ে না প্রকৃত জ্ঞান দিয়ে? গৌতম বাবু, আপনার কি মনে হচ্ছে যে
এই যে শহরাঞ্চলের বিদ্যাজ্যোতি স্কুলগুলোর যেগুলো বা যেটা বলছিলেন সুভাষ বাবু যে সুযোগ সুবিধা পাচ্ছে, পাহাড় বা প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলো মানে সেটা পাচ্ছে না, আমরা কিভাবে মূল্যায়ন করছি বা এবং এটা কি সঠিক মূল্যায়ন হচ্ছে কিনা, পাশের হাট দিয়ে যদি আমরা মূল্যায়নটা করি? এখানে সবচাইতে একটা বড় জিনিস যেটা নিয়ে আমরা আগেও ভাবতাম, বাস্তব শুধু সিবিএসই বা বিদ্যাজ্যোতি বললে হবে না, আমাদের টিবিএসসির যে রেজাল্ট হয়, আচ্ছা, এটা শুধু আজকে না, বরাবরে আমরা দেখেছি, আমরা যখন খাতায় ইভ্যালুয়েশন করতাম তখনও দেখেছি আগরতলা বা ওয়েস্ট ত্রিপুরা, আগরতলা বললে ঠিক হবে না, ওয়েস্ট ত্রিপুরাতে রেজাল্ট কিন্তু বরাবরই খারাপ, আজকে না। আচ্ছা, এবং সাউথ ত্রিপুরা আমরা জানি এটা ধারাবাহিকভাবে আজকে থেকে আরো 30-40-50 বছর আগেও যদি আমরা দেখি, ওই সাইডটা থেকে সবসময় একটু রেজাল্টটা এইভাবে আসে। এছাড়া আমার যেটা নিজস্ব অভিমত বা আমার স্টাডিতে যেটা হয়, গ্রামের রেজাল্টগুলো তুলনামূলক শহরের, বিশেষ করে ওয়েস্ট ত্রিপুরার বা আগরতলার আশেপাশে যেসব শহরতলির স্কুলগুলো আছে এর তুলনায় গ্রামের স্কুলগুলো রেজাল্ট ভালো করে। এটার একটা বিশেষ কারণ, আমি ম্যাক্সিমাম জীবনের মানে প্রায় 3/2 আমি কিন্তু গ্রামে গ্রামে শিক্ষকতা করেছি। আচ্ছা, মানে আপনি এটা টিবিএসসি রেজাল্টের কথা বলছেন? টিবিএসসি, আমি সিবিএসসি তে আসি, বিষয়টা তো সিবিএসসি তো আজকে হয়েছে, এটা নাহলে আজকে 3-4 বছর 5 বছর চলছে, কিন্তু টোটাল আমি সিনারিওটা বলছি, যেটা ওই দাদা একটু আগে বলছেন যে ওয়েস্ট ত্রিপুরার রেজাল্ট, ওই জন্য আমি কথাটা আনলাম। প্র্যাকটিক্যালি আমি ওই কারণটাই বলছি যে সিবিএসসি টিবিএসসি সব ক্ষেত্রে আমরা দেখতাম ওয়েস্টের রেজাল্টটা খারাপ। কেন খারাপ ওইটা জাস্ট একটু, গ্রামের ছেলেরা যতটুকু সিনসিয়ার, গ্রামের গার্ডিয়ান যেহেতু সে নিজে অশিক্ষিত, তার ছেলে মেয়েদেরকে শিক্ষার আলো দেখানোর জন্য ওনারা প্রচন্ড মানে জমিতে বসে ধানের কাজ করলো, কিন্তু ছেলেটা স্কুলে গেছে কি গেল না, কি করছে কি করছে না, এবং যে হয়তো উনি সাপোর্টিং একটা টিচার রাখছেন, ওই টিচারের সঙ্গে প্রতিনিয়ত কথা বলা, এই গ্রামের অভিভাবকদের মধ্যে এই একটা ধ্যান ধারণা আছে। আর ওদের ভিতরে একটু কম্পিটিটিভ সেন্স রয়েছে, যারা একটু মাঝারি ধরনের ফ্যামিলি, উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলিগুলো, এরা তো অটোমেটিক্যালি সিরিয়াস। তো এই কারণের জন্য মানে আমি বলছি যে ওয়েস্টের রেজাল্টটার জন্য মানে গ্রামের লোকরা যত সিরিয়াস, যেমন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি যখন আগরতলা পোস্টিং হলো, আমি তখন মাঝে মাঝে খুব নিজের কাছে নিজের খুব কষ্ট হতো যে এখানকার ছেলে মেয়েরা স্কুলে ঢুকে, আমাকে এখনো অনেকে বলে উমাকান্ত শিশু বিহারে ভর্তি হবে, ওই স্কুলও সেই স্কুলও। আমি বলছি আমাদের গ্রামে যেভাবে সিরিয়াস স্টুডেন্টরা এবং শিক্ষকরা, শহরে এটা নেই। সুতরাং তোমরা হয়তো সবাই ওই মোটিভ চেঞ্জ, সবাই আসতে হবে আগরতলা, ভর্তি হতে হবে, আসলে বিষয়টা এটা না। বিষয়টা এই জায়গাতে গ্রামের দিকে বরং আপনি বলছেন তাহলে স্টুডেন্টদের সঙ্গে ইন্টারঅ্যাকশন বেশি থাকে। বুঝতে পেরেছি, আমরা গ্রামের আপনি সেখানে সিরিয়াসনেস, পড়াশোনা নিয়ে অনেক বেশি এবং সিরিয়াসনেস অনেক বেশি বলে আপনি বলছেন তাদের রেজাল্টটা ভালো। স্কুল থেকে যায় না, জাস্ট 4টে যতক্ষণ না লাস্ট ঘন্টা পরে, সেখানে সুযোগ সুবিধা কম থাকলেও অনেক বেশি সিরিয়াস। আচ্ছা, সিরিয়াসনেসের মাধ্যমে তারা পড়াশোনা করছে, টিচাররাও সিরিয়াস। ওকে, এবং তার জন্য ভালো ফলাফল করছে, আপনি সেটা অনেকদিন ধরে বলছেন। ওকে, সুরবাবু, এই যে অনেক স্কুলে পরিকাঠামো বাড়লেও, মানে বলা হচ্ছে যে অনেক স্কুলে পরিকাঠামো বেড়েছে, এখন অভিজ্ঞ শিক্ষকের ঘাটতি এখনো কিন্তু আলোচনার একটা বিষয়। কিন্তু এখন শিক্ষক ছাত্র অনুপাত কি সঠিক হয়ে গেল, মানে সঠিক আছে, বা ছাত্র সংখ্যার অনুপাত কি মানে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ মানে সম্পন্ন হয়েছে, যার কারণে আমরা বলতে পারি যে না, ছাত্ররা এই যে ভালো ফলাফল করছে, ভালো রেজাল্ট করছে, শিক্ষকদের থেকে 100% সাপোর্ট পাচ্ছে? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে বিদ্যাজ্যোতি স্কুলগুলির কথা যদি বলি, বিদ্যাজ্যোতি স্কুল বা বিদ্যাজ্যোতি স্কিম চালু হয়েছে বেশ কয়েক বছর হয়ে গেছে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল যে ফিজিক্যাল এডুকেশন টিচার রিক্রুট করতে হবে। সেটা কিন্তু এবছরের যে মাধ্যমিক পরীক্ষার আমরা রেজাল্ট মূল্যায়ন করছি, সেটা পেরিয়ে যাওয়ার পরে এই অল্প সপ্তাহ 2-1 হবে ম্যাক্সিমাম টিচারদের রিক্রুট হয়েছে। তার মানে ফিজিক্যাল এডুকেশন টিচার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই টিচারটা এই মাত্র নিযুক্ত হয়েছে। এবং যেটা বলছেন শিক্ষক সংখ্যা আছে কিনা, এখানেও আমি বলবো যে একটা মজার বিষয় হচ্ছে, আপনি যদি এডুকেশন দপ্তরের, শিক্ষা দপ্তরের ওয়েবসাইটে যান, আপনি রিসেন্ট কোনো তথ্য পাবেন না। এটা হয়তো 2 বছর বা 3 বছর আগের তথ্য যে শিক্ষক সংখ্যা কত। এবং আমরা দেখি প্রতি মাসেই প্রায় প্রত্যেকটা স্কুল থেকে কোনো না কোনো শিক্ষক রিটায়ারমেন্টে যাচ্ছেন, এটা আমাদের অভিজ্ঞতা। কারণ আগে যারা চাকরি পেয়েছেন তাদের বয়স হচ্ছে, তারা প্রত্যেকে আস্তে আস্তে রিটায়ারমেন্টে যাচ্ছেন, রিক্রুটমেন্ট কিন্তু সেই অনুযায়ী হচ্ছে না। সুতরাং স্বাভাবিকভাবেই এটা ধারণা করা যায় যে শিক্ষক সংখ্যা কমছে, এবং শিক্ষক সংখ্যা যদি কমে
এবং রিসেন্টলি কোন কোন প্রিন্ট মিডিয়া, কোন কোন পত্রিকা, আমি নাম টাম বলছি না, যে সরাসরি রিপোর্ট করেছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের বা এনসিআরটির যে গাইডলাইন, সেই গাইডলাইন ত্রিপুরাতে মানা হচ্ছে না টিচার স্টুডেন্ট রেশিওর ক্ষেত্রে। এখানে অনেক বেশি স্টুডেন্ট একজন টিচারের পক্ষে রয়েছে। সুতরাং এটা শুধুমাত্র যে আমার মনে হয় যে ত্রিপুরা বোর্ডের আন্ডারে স্কুলগুলিতে এই সমস্যা আছে সেটা নয়, এটা বিদ্যাজ্যোতিতেও আছে। কারণ প্রায় প্রতিনিয়তই বিভিন্ন জায়গায় বিভিন্ন বিদ্যাজ্যোতি স্কুল, নন বিদ্যাজ্যোতি স্কুল, সব স্কুলেই কিন্তু শিক্ষকের স্বল্পতা বা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা নিয়ে বিভিন্ন খবর হয়, আমরা সেগুলি দেখি। সুতরাং আমরা যখন দেখি রেজাল্ট 92%, আমরা যখন দেখি পাশের হার 92%, তখন কি আমরা বলতে পারি যে ছাত্রছাত্রীরা তাদের মানে শিক্ষক শিক্ষিকা থেকে যে সাপোর্টটা পাওয়ার, সেই সাপোর্টটা পাচ্ছে না, আমরা কি সেটা কি বলতে পারি? কি শিক্ষক যদি না থাকে তাহলে 92% কি করে পাস করছে? তাহলে শিক্ষকদের কাছ থেকে সাপোর্টটা পাচ্ছে না, এটা ঘটনা। কিন্তু এখন আরেকটা জিনিস যেটা, যেমন ইউডাইস রিপোর্টে এবছরে এখনো বেরোয়নি, গত বছরের ইউডাইস রিপোর্টেও যেটা পরিষ্কারভাবে বলছে যে ত্রিপুরার স্কুলগুলিতে প্রাইভেট টিউশন নির্ভরতা অনেক বাড়ছে এবং সারা ভারতবর্ষের মধ্যে প্রথম কয়েকটা রাজ্যের মধ্যে, এটা 2 বা 3 মধ্যে, যে টিউশন নির্ভরতা, প্রাইভেট টিউশন। সুতরাং ওই যে বিষয়টা, ওই প্রাইভেট নির্ভরতা কমে যাচ্ছে, স্কুলের শিক্ষকদের উপর নির্ভরতা কমে যাচ্ছে, প্রাইভেট টিউশনের উপর নির্ভরতা। এবং যেটা বলছেন যে এই শহর বা আগরতলা বা শহর কেন্দ্রিক যে স্কুলগুলিতে, সেখানে টিউশন নির্ভরতা অনেক বেশি এবং সেখানে কম্পারেটিভলি একটু বিত্তশালী অভিভাবকদের সংখ্যা বেশি, যেটা গ্রামাঞ্চলে কম্পারেটিভলি কম। এবং যেখানে বিত্তশালী অভিভাবক কম, সেখানে স্বাভাবিকভাবেই, এবং গ্রামাঞ্চলে যখন শিক্ষকরা স্কুল এরিয়াতে থাকছেন বা এখানে থাকছেন, গার্জিয়ান, স্টুডেন্ট, টিচার, তাদের মধ্যে একটা রিলেশন তৈরি হচ্ছে, যেটা যত শহরে আসছে তত সমস্যা বাড়ছে, তত যোগাযোগটা কমছে, প্রফেশনালিজম বা আমি এইগুলিতে গেলাম না, যোগাযোগের ক্ষেত্রে ঘাটতি হচ্ছে, এটা বলাই যায়। সুতরাং এই সমস্তগুলিও হয়তো এফেক্ট হতে পারে। ওকে, গৌতমবাবু, আপনার কি মনে হয় জায়গাটাতে এই যে ছাত্র শিক্ষক যে অনুপাতটা, এটা তো এই মুহূর্তে তো সঠিক নেই বলেই অনেকেই দাবি করছেন। এখন তারপরে যখন বিদ্যাজ্যোতি স্কুলগুলোর রেজাল্ট এমন হচ্ছে, 92% পাশের হার হচ্ছে, আমাদের গোটা ভারতবর্ষে আমরা দেখেছি 93 পাশের হার, 93.7 বোধহয়, খুব সম্ভবত, আমি যদি ভুল না করি। তাহলে সেই জায়গাতে বিদ্যাজ্যোতি স্কুল 92%, অলমোস্ট জাতীয় গড়ের কাছাকাছি। তাহলে কি আমরা এই জায়গাটাকে প্রশ্ন তুলতে পারি এখন? হ্যাঁ, ত্রিপুরা রাজ্যের স্কুলগুলো শুধু বিদ্যাজ্যোতি হওয়ার পরেই যে রেজাল্ট বা যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি সেটা না, স্কুলের টিচার ঘাটতি দীর্ঘ সময় ধরে চলছে। এর ভিতরে একটা গ্যাপ আছে, সে আমরা যদি মনে করি 90-র দশক থেকে জড়ি, তখন একটা বড় অংশ শিক্ষক নিয়োগ হয়েছে যারা আজকে ধীরে ধীরে রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। তারপরে 97, মানে 7 ইয়ার্স গ্যাপ। তারপর আবার মাঝে মাঝে একটা দুটো 2000-2002 অল্প অল্প সংখ্যায় কিছু কিছু হয়েছে, যে পরিমাণে শিক্ষক দরকার সেই পরিমাণে তখন থেকে নিয়োগ হয়নি। তারপরে ওই 2010-এর যেটা 12, তার মানে কি গ্যাপগুলো অনেক বড়। তো 90-97 যেগুলো আছে, এগুলো ধীরে ধীরে কিন্তু শেষের দিকে, তো অটোমেটিক্যালি মানে এটাতে কিছু স্বল্পতা দেখা দেবে। কিন্তু ওই রেশিও থেকে আবার স্কুল, নতুন নতুন স্কুল তৈরি হয়েছে, নতুন নতুন হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল হয়েছে, ওই হিসাবে শিক্ষক স্বল্পতা রয়েছে। এবার আমাদের প্রশ্ন যেটা রয়েছে সেটা হলো মানে কিভাবে মানে রেজাল্টগুলো হচ্ছে। আমি বহু আগে আরো কয়েকবার আমি এই চ্যানেলে আপনাদের সঙ্গে বসেছি, আমি বরাবরই বলি ত্রিপুরা রাজ্য সবচেয়ে বেশি, এটা একটা রোগ বলবো আমি, আচ্ছা, মানে এই রোগটা ভাইরাসের মতো ছড়িয়ে আছে, প্রচন্ড পরিমাণে টিউশনি নির্ভর। হ্যাঁ, টিউশনি করছে, রেজাল্ট করছে, ওকে, কিন্তু এত বেশি নির্ভরশীলতা, যেটা আমাদের লাস্ট পয়েন্ট আছে জ্ঞান, এই শিক্ষায় কতটুকু জ্ঞান হচ্ছে, প্র্যাকটিক্যালি জ্ঞান হচ্ছে না, শুধু কিতাবি শিক্ষা, লেখাপড়ার জন্য লেখা। যেমন আমি আমার একটা দুটো মাঝে মাঝে দেখি, একটা পয়েন্ট বলছি এখানে, একটা গ্রামের স্টুডেন্ট, সে মেডিকেল এন্ট্রান্স দিয়েছে, সে ভালো রেজাল্ট করেছে, সে কিন্তু গ্রামের স্টুডেন্ট, তারপরে সে অলরেডি ডাক্তার হয়ে গেছে, পিজি এন্ট্রান্সে বসলো, সে ফার্স্ট টাইম চান্স পেয়ে গেছে, তার এটাকে বলবো ট্যালেন্ট। কিন্তু আগরতলার অনেক দেখেছি, অনেক বেশি ট্যালেন্ট, ভালো স্কুলের স্টুডেন্ট, ও তো পাচ্ছে না। তার মানে সে যে গ্রামে থেকে পড়ালেখা করেছে, ওর মেধাটা
তুলনামূলক, ওকে মেধা ছিল কারণ বলে সে সে জ্ঞানটাকে কিন্তু ঘেটে ঘেটে নিয়েছে। ঠিক, সে শহরে থাকুক বা গ্রামে থাকুক, মেধা থাকলে তার টিউশন প্রয়োজন হয় না। এই হলো তোতা পাখির মতো শিখেছে। এখন যে রেজাল্ট গুলো হচ্ছে তোতা পাখির মতো দেখিয়ে দিচ্ছে, এই মানে ওকে, এখন টিচার গাইড করছে, এই রেজাল্ট এই হবে, সে পরীক্ষা হলে গেছে, টিউশন নির্ভর হয়ে যাচ্ছে পুরো নির্ভর। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এই যে অনেকেই বলছেন যে অভ্যন্তরীণ মূল্যায়ন মানে ইন্টারনাল অ্যাসেসমেন্টের কথা বলছি আমরা, এটা মাফ করবেন, এই যে প্রাপ্ত নম্বরটা, ইন্টারনাল অ্যাসেসমেন্টের যে প্রাপ্ত নম্বরটা, স্কুল থেকে যে নম্বরটা দেওয়া হয়, সেটা পাশের হার বৃদ্ধিতে অনেক বেশি সহায়ক হচ্ছে। স্কুল থেকে ফুল নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে। আমরা সিবিএসসি কেও একটা সময় অভিযোগ করেছে, শুনেছি যে স্কুল থেকে পুরো নাম্বার কি করে সব ছাত্রকে দেওয়া হয়। এখন বাইরের বোর্ড পরীক্ষা ছাত্ররা কতটা আত্মবিশ্বাসী তা খতিয়ে দেখা তো অবশ্যই একটা প্রয়োজন, কিন্তু কি মনে করেন যথাযথ মূল্যায়ন কি হচ্ছে এখানটার মধ্যে, ইন্টারনাল অ্যাসেসমেন্টে যখন ফুল মার্কস দিয়ে দেওয়া হচ্ছে? এটা আপনি একটা ভালোই বলেছেন যে ধরুন রিটেন এক্সামিনেশন যেটা বোর্ড পরীক্ষায় হচ্ছে, সেখানে সব সাবজেক্টে এভারেজে যেই ছেলেটা 50% পায়, ইন্টারনাল অ্যাসেসমেন্টে সে কিন্তু 100% নম্বর পেয়ে যায়। এটা কি করে সম্ভব? একটা ছেলে বোর্ড পরীক্ষায় বসলে 50% 40% নম্বর পাচ্ছে, ইন্টারনাল অ্যাসেসমেন্টে তার শিক্ষকরা তাকে 100% দিয়ে দিচ্ছেন বা 90%-এর অ্যাভাব নম্বর দিয়ে দিচ্ছেন। এটা তো প্যারিটি থাকছে না। কারণ আমি যদি সঠিকভাবে মূল্যায়নটা করতে পারি তাহলে তো একটা প্যারিটি থাকবে। কারণ আমার জ্ঞানের মাত্রাটা ইন্টারনাল আমি যখন অ্যাসেসমেন্ট হয় তখন একরকম থাকে, আমি বোর্ডের পরীক্ষায় যখন যাই তখন কমে যায়, এরকম তো হতে পারে না। স্কুলের যে ছাত্রটা 80 পেল সেও ইন্টারনালে 20 পাচ্ছে, যে ছাত্র 50 পেল সেও ইন্টারনালে 20 পাচ্ছে, যে মানে পরীক্ষার খাতায় 20 পেয়েছে সেও ইন্টারনালে 20 পেয়ে মোট 40 পেয়ে গেল। তাহলে এই অ্যাসেসমেন্টটা অনেকেই বলছেন, অভিযোগ করছেন যে এই অ্যাসেসমেন্টটা জন্য এই ফলাফলটা। এই অ্যাসেসমেন্ট তো নিশ্চয়ই রিভিউ করা প্রয়োজন। আমরা সিবিএসসি কি করে বা জানি না, কিন্তু ত্রিপুরা বোর্ড একটা সময় আমরা দেখেছিলাম যে সেক্রেটারি এবং প্রেসিডেন্ট দুজনে মিলে বিভিন্ন স্কুলে যাচ্ছেন যে আপনারা কিভাবে এই নম্বরটা দিয়েছেন সেটা আমাদের দেখান। বিভিন্ন স্কুল ভিজিট করেছেন, বিভিন্ন রকম কথাবার্তা বলেছেন, একটা উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সব স্কুলে বোর্ডের প্রেসিডেন্ট বা সেক্রেটারি বা আধিকারিকরা গিয়ে নম্বর দিয়ে দেবে, তাহলে তো এটা হচ্ছে না। এটা যেমন একটা। আরেকটা আমার মনে হয় যে বড় বিষয় যে জ্ঞান আছে কি নেই, আমাদের ফোকাসটা বোধহয় চেঞ্জ হয়ে গেছে বা হচ্ছে। ফোকাসটা কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে, যে আমরা মাঝে মাঝে রসিকতা করে বলি যে এবছর শালক সংশ্লেষ পরীক্ষায় এসছে, সুতরাং সামনে বছর শালক সংশ্লেষ পড়বে না, শ্বসন পড়ো। অর্থাৎ ওই ছেলেটা কিন্তু একটা চ্যাপ্টার বাদই দিয়ে দিচ্ছে, কারণ এটা এই বছরের পরীক্ষায় এসেছে, পরের বছর এসেছে। একেবারে পরীক্ষায় কোন প্রশ্নটা আসতে পারে সেটা স্কুলের টিচারের কাছে গেলেও তার ডিমান্ড এটাই থাকে, প্রাইভেট টিউশনের কাছে গেলে তো এটা এমনই থাকে। এবং আপনি দেখবেন যে সমস্ত শিক্ষকরা প্রাইভেট টিউশন করেন বা স্কুলেও পড়ান, তারা যেই সমস্ত শিক্ষকরা বেসিক নলেজটা দেওয়ার চেষ্টা করেন অন্তত শহরাঞ্চলে, তারা কিন্তু পপুলার টিচার হচ্ছেন না। যারা একেবারে পরীক্ষার জন্য সাজেস্টিভ পড়াচ্ছেন, 5টা প্রশ্ন দিয়ে দিচ্ছেন, এর মধ্যে 3টা হয়তো কমন পড়ে যাচ্ছে, সেই টিচাররা খুব ভালো টিচার হিসেবে কতটুকু বোঝাচ্ছেন, ফান্ডামেন্টাল বিষয়টাকে কতটুকু বোঝাচ্ছেন, যাতে যে কোনো একটা প্রবলেম পড়লে সেই প্রবলেমটা সলভ করতে পারে, এই ধরনের শিক্ষা যারা দিচ্ছেন তারা আনপপুলার বা এরকম একটা ব্যাপারটা হয়ে যাচ্ছে। সুতরাং একটা এই যে ফোকাসটা শিফট হচ্ছে, এবং এর জন্য গার্জিয়ানরাও অনেকটা দায়ী। আমি বলবো যে তারাও চাইছেন যে ছেলেটা কি হচ্ছে কি পড়ছে আমার দরকার নেই, পরীক্ষার খাতায় কত নম্বরটা নিয়ে আসছে এটা হচ্ছে আমার মুখ্য ব্যাপার। এবং এটা যদি হতে থাকে তাহলে বোর্ডের পরীক্ষায় 90% পেলেও এরপরে যখন আমি কম্পিটিটিভ পরীক্ষায় বা বিভিন্ন কর্মক্ষেত্রে যাব, সেই ছেলে মেয়েগুলি তখন হোঁচট খাচ্ছে, যে চ্যালেঞ্জটা নিতে পারছে না। কিন্তু যেই ছেলে মেয়েরা বেসিক বিষয়টা টেক্সট বইটা ভালো করে পড়ে যাচ্ছে, তারা কিন্তু ওই চ্যালেঞ্জগুলি ইজিলি ওভারকাম করতে পারছে। তো এই যে বিষয়টা, এই ফোকাসটাকে ঠিক করে দেওয়ার ক্ষেত্রে হয়তো শিক্ষকদের ক্ষেত্রেও ঘাটতি আছে বা গার্জিয়ানদের চাপও আছে, ছাত্রদেরও গার্জিয়ানদের সাথে সাথে ছাত্রদেরও চাপ আছে। একটা বড় ঘাটতি এই জায়গাতে তৈরি হচ্ছে বা ফোকাসটা নড়ে যাচ্ছে। এটা একটা বড় কারণ জ্ঞানের প্রশ্নে ওই এভারেজ। আর আরেকটা যেটা বলছেন আমরা পার্সেন্টেজ 92% বলছি, এই 92%-এর মধ্যে 80 to 90% কত স্টুডেন্ট?
সেটা 70 to 80% কত আমরা সেখান থেকে আর প্রকৃত কতটুকু শিক্ষিত হচ্ছে 40 to 50% কত পার্সেন্ট সেটা কিন্তু আমরা জানি না, সেটা আমাদের জানতে হবে। সেটা অবশ্যই। সুতরাং এই যে মূল্যায়নটা, জ্ঞানটা আমরা ওই জানার পর নিশ্চয়ই আলোচনা অন্যদিকে আমরা অবশ্যই যেতে পারবো। গৌতম বাবু, সময় ফুরিয়ে এসেছে, আপনার কি মনে হয় এই ইন্টারনাল অ্যাসেসমেন্টের যে প্রাপ্ত নম্বরটা, এটা এই পাশের হার বৃদ্ধিতে সাহায্য করছে, সহায়ক হচ্ছে? সহায়ক এটাই ইন্টারনাল মার্কটা। আর ইন্টারনাল মার্কটাকে এমন ভাবে সেটিং করা হয়েছে, প্রজেক্ট নিয়ে এমন ভাবে সেটিং করা হয়েছে, এবং আমার মনে হয় শিক্ষা ব্যবস্থাটাও চাইছে মার্ক পেয়ে ওরা যাক, মানে ম্যাক্সিমাম মার্ক যেন এটাতে উঠে যায়। এবার দ্বিতীয় হলো এটার একটা ড্রব্যাক রয়েছে, এই যে 20 মার্ক প্রত্যেকটা সাবজেক্টের উপরে, এই 20 মার্কটার জন্য স্কুলের যে টিউশনের পদ্ধতিটা বেড়েছে সেটাও কিন্তু এটা কিন্তু আবার ক্ষতি হচ্ছে। অনেককে শুনি যে এই স্যারের কাছে পড়তে হবে। কেন এই স্যারের কাছে পড়তে হবে? আমার ওই স্যারকে ভালো লাগে না, কিন্তু পড়তে হবে কেন? কারণ ওই স্যারটা আমার স্কুলের অ্যাসেসমেন্টের বিষয়টা রয়েছে, সুতরাং আমাকে ওই স্যারের কাছে না পড়লে আমার এই মার্কটা পুরো আসবে না, ও পরে ও পায়। তো এগুলো আমাদের ব্যক্তিগত জীবনে অনেকগুলো দেখেছি, আপনারাও হয়তো দেখেছেন। এইটা একটা পয়েন্ট থাকে, এতে করে কি হচ্ছে টিউশনি বাণিজ্যটাও কিন্তু বেড়ে গেছে। এবার গভর্নমেন্টের ওইভাবে তদারকি নেই, শুধু কতগুলো কাগজ দিয়ে শুধু লিখছে যে টিউশনি করলে এই হবে, আলটিমেট কিছু হয় না। আলটিমেটলি সিস্টেমটাকে চেঞ্জ করার মতো কোনো আমাদের কাছে এই মুহূর্তে কোনো রোডম্যাপ নেই, কারোর কাছে কোনো কিছু নেই। সবাই শুধু মানে বলার জন্য বলে, কিন্তু বাস্তব ব্যাপার হলো ইন্টারনাল মার্কটা স্টুডেন্টদের জন্য ভালো, কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রে ওদের কিন্তু জীবনটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। ওই যেটা বললো যে যারা স্টুডেন্টদের শর্ট টার্ম লাভ হচ্ছে, নাম্বারের খাতায় নাম্বারটা বেশি উঠছে। আমরা যদি 30-40 বছর আগের কথাও যদি বলি, 50% মার্ক পেলে ডিস্টিংশন মার্ক বলতো, ওইটারও খুব ডিমান্ড ছিল। ওই ধরনের টিচারদের সামনে যাওয়াও একটা বিশাল, মানে ওরা অনেক জ্ঞান ছিল। আজকে যেটা 99% পেল, কিন্তু ওই জ্ঞানটা কিন্তু নেই, পুঁথিগত বিদ্যাটার ভিতরে বেশিরভাগ রয়ে গেছে। আর যেটা আমাদের আরেকটা সবচেয়ে যেটা ক্ষতি হচ্ছে, গার্ডিয়ানরা শুধু চায় মার্ক কত, আমার মার্ক পেতে হবে। তাইলে সে জানে না জানে, অনেকে বলে সায়েন্স পড়বো, যেমন এই রিসেন্টলি রেজাল্টের পরও আমার সঙ্গে কয়েকটা গার্ডিয়ানের কথা, আরে আমি সায়েন্স দেবো আমার ছেলেটাকে মেয়েটাকে, ও কতটুকু ইংরেজি জানে, কতটুকু মানে বিজ্ঞানটা ওর সাবলীল কতটুকু, ও যদি না জানে কেন ওর 70%-80% মার্ক পেয়েছে, আমাকে সায়েন্স দিতেই হবে কেন? ওর কি চাহিদা? স্টুডেন্ট আমাকে বলছে যে আমার ইচ্ছা নেই সায়েন্স, কিন্তু মা বাবা তো জোর করছে সায়েন্স করতে হবে। তাহলে এই যে বিষয়গুলো আমরা আগেও দেখেছি, স্টুডেন্ট মানে আমরা যখন সরাসরি স্কুলে ছিলাম তখনও কিন্তু অনেক স্টুডেন্ট এসে বলতো। তাহলে টোটাল বিষয়টা মা বাবার কিন্তু একটা বিশাল দায়িত্ব, এবং ওই মা বাবারা কিন্তু মার্কের পেছনে এবং সমাজের যে ওই আলো ঝলমল যে জীবনটা মনে করছে, ও আমার বাড়ির সঙ্গের ছেলেটা ভালো রেজাল্ট করেছে, 80%-90% পেয়েছে সায়েন্স পড়ে, আজকে ও দিল্লিতে রয়েছে, বেঙ্গালোর রয়েছে, ভালো পয়সা রোজি করছে, এটা কিন্তু আমাদেরকে এক সাইডে ক্ষতি করে দিচ্ছে। ঠিক, আমার অনুষ্ঠানের সময় সমাজ ব্যবস্থাটা কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। আমরা এই আলোচনা অবশ্যই আরো একটু আলোচনা আমাদের করার প্রয়োজন ছিল। আরো কিছু বিষয় আছে, আরো কিছু দিক আছে যেগুলোতে আপনাদের মতামত জানা খুব প্রয়োজন, বিশেষ করে শিক্ষা মহলের মতামত জানা খুব প্রয়োজন। তবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এখনো বের হয়নি। উচ্চ মাধ্যমিকের ফলাফল বের হওয়ার পর আমরা নিশ্চয়ই আবারও বসবো, বিভিন্ন পরিসংখ্যান নিয়ে আমরা বসবো এবং বোঝার চেষ্টা করবো যে আজ আমরা যেটা জানার বা বোঝার চেষ্টা করছি যে বিদ্যাজ্যোতি যে স্কুলগুলোতে যে পড়াশোনা হচ্ছে, বা এই যে আমরা 92% পাশের হার দেখছি দশম শ্রেণীতে, এবার তা কি সত্যি পাশের হারটা আমরাকে গুরুত্ব দিচ্ছি, নাকি আমরা প্রকৃত জ্ঞানটাকে গুরুত্ব দিচ্ছি? আজকের মতো অসংখ্য ধন্যবাদ গৌতমবাবু, আপনাকে ধন্যবাদ, শৈলবাবু আপনাকে ধন্যবাদ। নমস্কার। দর্শক বন্ধুরা, বিদ্যাজ্যোতি প্রকল্পে নিঃসন্দেহে ত্রিপুরা শিক্ষা মানচিত্রে এক নতুন ভোরের সূচনা করেছে। তবে এই গতি ধরে রাখতে এবং উত্থাপিত যে প্রশ্নগুলো সঠিক সমাধান করতে পারলেই এই প্রকল্প রাজ্যের শিক্ষাক্ষেত্রে একটি মডেল হিসেবে আত্মপ্রকাশ করবে। এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা গেলেই বোঝা যাবে বিদ্যাজ্যোতি প্রকল্প কেবল একটি উচ্চ পাশের হার তৈরির যন্ত্র, নাকি এটি ত্রিপুরার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি প্রকৃত মানুষ গড়ার কারিগর। আমরা নজর রেখেছি সেদিকে অবশ্যই রাজ্যের শিক্ষাঙ্গনে। আর আপনারা দেশ, দুনিয়া ও রাজ্যের সব নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।